আমি প্রত্যেককে সম্মান দিয়ে বলি তাদের শিক্ষা মেধাকে পাড়ার লোক দিয়ে করেছে, কি করতে হয় সেটা করা হবে। পদত্যাগ দাবি করবেন মুখ্যমন্ত্রী? পদত্যাগ দাবি করবেন? যে নিজে বিধানসভা ভোটে হারার পরে আরেকটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়, পদত্যাগ চাইলেই কি পদত্যাগ করবে? জনগণই ওকে পদত্যাগ করবে। আজকে আপনাদের বৈঠক ছিল, বৈঠকে আপনি বলেন না কিছু, কিন্তু যেভাবে বিএল সন্তোষ এলেন, ভূপেন্দ্র যাদব এলেন, সর্বভারতীয় নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে বাংলা আগের থেকে অনেক বেশি। আমি বলবো হায়দ্রাবাদ পারলো, কলকাতা কেন পারলো না? ওখানে মমতা নেই, অরূপ বিশ্বাস নেই, ডাকাত সুজিত বোস নেই, ওখানে ব্রোকার শতদ্রু নেই, তাই পেরেছে। খেলার মাঠটা খেলার লোকদের হাতে আছে। এখানে তো ব্যানার্জি পরিবারের হাতে আছে, অজিত ব্যানার্জি, বাবুন ব্যানার্জি। ছবিগুলো দেখুন কি কাণ্ড করেছে, ছবিগুলো দেখুন। ওই কয়লা আপনার বিদ্যুতের চুরি করে অরূপ বিশ্বাস সে শান্তনু বসুর ছবি তুলাচ্ছে কিভাবে, দেখুন ভিডিওটা দেখুন। এরা এত লম্পট, এত হ্যাংলা, এত নিম্নমানের, এবং 26-এর বিধানসভা ভোটের আগে এইরকম একটা জনপ্রিয় তারকাকে মিসইউজ করতে গেছিল, ব্যাকফায়ার করেছে। এগিয়ে বাংলা, সেক্ষেত্রে কি হায়দ্রাবাদের থেকে শেখা দরকার? তৃণমূল বারবার বলে যে এগিয়ে বাংলা, সেক্ষেত্রে কি হায়দ্রাবাদের থেকে? আপনি মুখ্যমন্ত্রী থেকেও বেশি বোঝেন, জানেন। আপনাকে বসালেও অনেক ভালো চালাবেন। এ পাঁচালি নয়, জলাঞ্জলি। হুমায়ুন কবির তিনি বলছেন যে কোনো দল এবার এককভাবে সরকারে আসবে না, যে দলই সরকারে আসুক আমার সাহায্য ছাড়া তারা কিছু করতে পারবে না। ওর কথাবার্তা, ওর চিন্তা ভাবনা, এই বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু এই যে উনি বাবরি মসজিদ তৈরি করছেন, বাবরের ইতিহাস আমরা সবাই জানি, বাবরের ইতিহাসের পুনরাবৃত্তি করে কি তিনি মানে বাবর কে, ভারতের বা বাংলার কে? মসজিদ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ভয় ঢোকানোর চেষ্টা হিন্দুদের মধ্যে, এটা আমি জানি না বাবর কে, এবং এগুলোর জন্য তো দায়ী পশ্চিমবাংলার সরকার এবং পশ্চিমবাংলার প্রশাসন। এই মমতা ব্যানার্জি, তৃণমূল এখনো বাংলা বাঙালির কথা বলে। আমি কিন্তু এই সমস্ত বিশ্বাসও করি না, বলিও না। তখন অধীর বাংলার ছেলে ছিল না, বাঙালি ছিল না। তখনই ইউসুফ পাঠানকে নিয়ে এসে, যে বাংলা বোঝে না, বাংলায় কথা বলা তো দূরের কথা, বাংলা বোঝে না, এই যে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বঙ্কিমচন্দ্র, বন্দে মাতরম নিয়ে সব ভাষণ দিচ্ছে পার্লামেন্টে, রাজ্যসভা লোকসভা দুটি কক্ষে। কজন আনন্দমঠ পড়েছে, কজন বন্দে মাতরমটা পুরোটা বলতে পারবে? মমতা ব্যানার্জি তো শস্য মাতরম বলছে, শস্য শ্যামলান বলছে না। তারা আবার প্রধানমন্ত্রীর ভুল ধরে, যদিও প্রধানমন্ত্রী কতটা মহানুভব। তাকে কোনো একজন সাংসদ তৃণমূলের বলার পরে তিনি তাকে ধন্যবাদ জানান, তিনি তার ভাবনার আদর কদর করেন, এবং তারপরে উনি যেটা চেয়েছিলেন সেটা বলেন, মানে বঙ্কিম বাবু বলেন। কিন্তু যেভাবে বাংলার বুকে বাংলাকে, বাংলার কৃষ্টিকে, বাংলার সংস্কৃতিকে, বাংলার মনীষীদের, বাংলার বুকে রবীন্দ্রনাথের ছবি পড়ানো হচ্ছে, এই যে মমতা ব্যানার্জি বা তৃণমূল বলে, এই যে অমিত শাহ এবং আমাদের বিজেপির ওপরে যে দোষারোপটা করে, বিদ্যাসাগরের মূর্তি দায়িত্ব নিয়ে বলছি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পেছনে টিএমসিপি ছিল ছিল ছিল। এই যে রবি এখন যা যেভাবে এগুলো জানে, পুলিশ জানে, যার জন্য আমার থানা এবং কলকাতা পুলিশ এগোয়নি। নাম ধাম সব বলে দিতে পারি, প্রয়োজন হলে বলবো। আর সেটা দায় চাপিয়ে দিচ্ছে অমিত শাহজির ওপরে।
বিজেপির ওপরে। এ তো অন্যায়। ফুটেজগুলো কোথায় গেল? এগুলো না কেন কলকাতা পুলিশ বা আমার স্ট্রিট থানা? ফুটেজগুলো কোথায় গেল? বলছি এখন যেভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলাতে প্রধানমন্ত্রী যেভাবে তৎপর দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে বা এরা যে তৃণমূল দলকে, কিন্তু কিছুদিন আগে যখন রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেওয়া হলো, বললাম তো আমি রবীন্দ্রনাথের ছবি, সেটাও টিএমসিপি পুড়িয়েছে। না তার মানে টিএমসিপি রবীন্দ্রনাথকেও চেনে না, কি ভয়ঙ্কর। এবং যদি জেনে পুড়িয়ে থাকে, কি বলবো, আমার বলার নেই। কিন্তু রবীন্দ্রনাথকেও চিনতে পারছে না। বাংলার তো একেবারে সারে সর্বনাশ করে রেখে দিয়েছে। কিন্তু উনি বলছেন যে বিজেপির হাতে যদি রাজ্য যায় তাহলে রাজ্যে আর অস্তিত্ব থাকবে না, ঠিকানা রাজ্যের থাকবে এমনি না। শোনো, রাজ্যের এই মুহূর্তে রাজ্যের কোনো অস্তিত্ব নেই। রাজ্যের সর্বনাশ করে দিয়েছে যা করার। এর থেকে আর খারাপ কিছু হতে পারে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে 14.5-15 বছরে রাজ্যের যা হাল হয়েছে সর্বক্ষেত্রে, আর খারাপটা কোথায় দেখবো? সেই আমার ছোটবেলায় আমি শুনতাম, ও তোর সর্ব অঙ্গ ব্যথা, ওষুধ দেবো কোথা। আজকে বাংলার কোনো ডিপার্টমেন্ট বলতে পারবে যে যেখানে মলমের বা ওষুধের প্রয়োজন নেই, মেডিসিনের প্রয়োজন নেই? তাহলে এই যে বলা হয় যে মানে 14 বছরের যে শাসনকাল, সেই শাসনকালে কিছু বছর আপনিও ছিলেন শাসক দলে, মমতা ব্যানার্জি যে ছিলাম তো বটেই, ছিলাম, প্রতিবাদ করতাম এবং যেখানে যেটা বলার বলতাম, দলের মধ্যে বলতাম, বিধানসভার বসে বলতাম, নিজেদের মধ্যে বলতাম, পার্টি অফিসে বসে বলতাম, কনস্টিটিউয়েন্সিতে বলতাম। সেটার জন্যই তো আমাকে, আমি যে অপছন্দের তালিকায় ছিলাম সেটা হচ্ছে সব কিছুকে মেনে নিতে পারতাম না। মেরুদণ্ড যদি থাকে, যদি কারুর ডিগনিটি বোধ থাকে, যদি কারুর সেলফ রেসপেক্ট থাকে, আর যদি কেউ রাজনীতি করে তার যদি কোনো কিছু আশা না থাকে, তো সে ভয় পাবে না, ডর পাবে না, এবং তার বলাতেও কিছু আসে যাবে না। সেই জন্য সে সমস্তগুলো সবসময় বলতাম। এটা ঘটনা ছিল, আমি যে বলতাম না তা না, আমি 14 বলতাম। বছরের শাসনকালে মমতা ব্যানার্জি বলছেন যে 2 কোটি কর্মসংস্থান করেছেন, বেকারত্বের হার নাকি 40%। এর সঙ্গে একটা অ্যাড করে দিই। না এইগুলো সব কোথেকে আমি জানি না। এই সমস্ত পরিসংখ্যান কে যোগান দেয়? ওনার কল্পনা প্রসূত, কাল্পনিক এগুলো সমস্ত পরিসংখ্যান। উনি একবার এই যে 2.40%, এটা একটা শ্বেতপত্র প্রকাশ করুন না, হোয়াইট পেপার। পাঁচালি তো শোনাচ্ছেন না, সেটা তার মানে মমতা ব্যানার্জির মতো জনপ্রিয় নেত্রী, কি ভাবমূর্তি তার, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, তাকেও কিন্তু এখন নির্বাচন আসছে বলে উন্নয়নের পাঁচালি পাঠ করতে হচ্ছে, পড়তে হচ্ছে। একদিকে আমরা এখন দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গীতা পাঠ অনুষ্ঠান নাকি বিজেপির অনুষ্ঠান ছিল, তার জন্য তিনি জাননি। তাহলে রেড রোডে যে নামাজ পড়া হয় সেখানে কি তাহলে তৃণমূলের কোনোভাবে কি ওটা পারফরমেন্স করে, তার জন্য তিনি যান? বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে, মমতা ব্যানার্জিকে ওর পার্টি মিসগাইড করছে, না আমলারা মিসগাইড করছে, না স্পেশাল ব্রাঞ্চ মিসগাইড করছে, আমি জানি না। তার কারণ হচ্ছে যে এই যে আমাদের 5 লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ হলো, এটা কিন্তু হিন্দু মাত্রই গিয়েছিল, এবং হিন্দু বিভিন্ন সাধু সন্তরা বিভিন্ন আখড়া থেকে, বিভিন্ন মণ্ডল থেকে গিয়েছিলেন। এটা কিন্তু বিজেপির কোনো প্রোগ্রাম ছিল না। বিজেপির একটাও ফ্ল্যাগ ব্রিগেডে সেদিন দেখা যায়নি। বিজেপির প্রতিষ্ঠিত কোনো নেতা বা পদাধিকারীকে মঞ্চে দেখা যায়নি। এটা মমতা ব্যানার্জি এগুলো জানেন না। মুশকিল হলো যে উনি যাবেন না, ঠিক আছে, ওনার না যাওয়াতে কিছু আসে যায় না। তো কথা হলো, যিনি হিন্দুকে গন্ধা ধর্ম বলেন, তিনি গীতা পাঠের অনুষ্ঠানে, পবিত্র অনুষ্ঠানে, গীতা পাঠের অনুষ্ঠানে কি করে যাবেন? বলছে এই যে 14 বছরে এত উন্নয়ন এখানে হয়েছে, পৃথিবীর কোনো জায়গায় নাকি সেই উন্নয়ন হয়নি। পৃথিবীতে ওনার মতো নেত্রী নেই, পৃথিবীতে এত কোনোদিন হয়নি। বিধান রায়ের সময় হয়নি, প্রফুল্ল সেনের সময় হয়নি, সিদ্ধার্থ শঙ্কর রায়, যদুবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, কারুর আমলেই হয়নি। মানে উনি হচ্ছেন একদম বিশ্বের একজন শ্রেষ্ঠ নেত্রী, আর বাংলার শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। সেটা আমরা প্রতি মুহূর্তে বাংলার মানুষ সেটা ফিল করছে।
বাংলার মডেল গোটা বিশ্বকে পথ দেখাবে। হ্যাঁ, একটা সময় দেখাতো, আগামী দিনেও দেখাবে, আমি এটা মনে করি। কিন্তু এই 14.5 বছর বা 15 বছরের ইতিহাস বড় কষ্টের, যন্ত্রণার, করুণার ইতিহাস। এই তৃণমূলের সরকারের আমলে যা যা ঘটলো বাংলাতে, বাংলার মানুষ এই কালো অধ্যায়টাকে মনে রাখবে। তবে স্যার, একদিকে যেমন মুর্শিদাবাদে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে, ওই একই দিনে বাবরি মসজিদেরও শিলান্যাস হয়েছে। কোথাও কি ধর্ম কি ভোট ব্যাংক হয়ে যাচ্ছে? ধর্ম তো একটা বিষয়, নিশ্চয়ই ধর্মকে তো উপেক্ষা করা যাবে না। আমি রাজনীতি করি, তো আমি তো একটা হিন্দু ধর্মের মানুষ, তো আমি কেন উপেক্ষা করবো? আমি হিন্দু নই? আমি তো তাপস রায়, আমি তো হিন্দু নাকি? যিনি মুসলিম তিনি বলবেন আমি ইসলামে বিশ্বাস করি, কেউ বলবেন আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাস করি, কেউ বুদ্ধ ধর্মে বিশ্বাস করি। এটার মধ্যে তো কোনো অপরাধ নেই। গণতান্ত্রিক বন্দোবস্তে যেমন মাল্টি পার্টি সিস্টেম রয়েছে, তেমনি ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। কিন্তু সেখানে যদি দেখা যায় বারবার হিন্দুকে আঘাত করা হচ্ছে, হিন্দু দেবদেবীকে ভেঙে ফেলা হচ্ছে, পুজো করতে হাইকোর্টে যেতে হচ্ছে, মুখ্যমন্ত্রী গন্ধা ধর্ম বলছে, অন্য মন্ত্রীরা বলছে দাওয়াতে ইসলাম, এবং হরগোবিন্দ দাস, চন্দন দাস তারা বামপন্থী বা সিপিএম হতে পারে, বেশ করেছে তারা বামপন্থী বা সিপিএম, হিন্দু বলে তাদের হত্যা করা হলো। 65টা দোকান পুড়িয়ে দেওয়া হলো শামশেরগঞ্জে, ধুলিয়ানে, মালদা, মুর্শিদাবাদে। তো এটাকে মেনে নেওয়া যায় কি? তো এটা তো কষ্ট হয়, তো যন্ত্রণা হয়, তো এবং সেটা তো খুবই স্বাভাবিক। তো ভাবের ঘরে চুরি করে করা কথাবার্তা বললে তো হবে না, যেটা ফিল করি সেটা বলি। তবে উত্তর কলকাতায় দেখা যাচ্ছে এসআইআর করে একাধিক জায়গায় মৃত ভোটার বা ভুয়ো ভোটারের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। তার মানে কি যে 21 যে ভোট, সেই ভোট বলুন, সেই ভোটে গেছিল অর্ধেক তো ভুয়ো ভোটে জিতেছে। 21-এর ভোট, 24-এর ভোট, আমি তো বলছি আমারও উত্তর কলকাতার এই 24-এ যে নির্বাচন হয়ে গেল, এত চিলচিলটা করছে কেন তৃণমূলীরা? মমতা ব্যানার্জি ওনার থেকে কে বেশি জানে যে কি আছে ভোটার লিস্টে? কিন্তু নো এসআইআর নো ভোট, এই ছিল আমাদের স্লোগান। নির্ভুল, নির্ভুল, নিরপেক্ষ এবং ত্রুটি মুক্ত ভোটার লিস্ট ছাড়া কোনো মতেই নির্বাচন নয়। তবে স্যার, শাহজাহানের যে আসল সাক্ষী, মূল সাক্ষী, যে তার গাড়িতে ধাক্কা, ছেলের মৃত্যু ঘটেছে, ভোলা দাস যিনি, এগুলো সমস্ত অন্য প্রদেশের ক্ষেত্রে শোনা যেত, দেখা যেত, বিভিন্ন সিনেমায় দেখা যেত। এই সমস্ত মানুষ এই দুর্বৃত্ত রাজই তো বাংলায় রয়েছে, আর এই দুর্বৃত্তরা সব তৃণমূলে, এবং এরা এইভাবে সাক্ষীকে খুন করতে গিয়ে, সাক্ষীর পুত্র আর বোধহয় ড্রাইভার, খুবই দুর্ভাগ্যের বিষয়, কষ্টের, যন্ত্রণার বিষয়, ভাবা যায় না। এখন অন্তত আমি বলবো এই ঘটনার পর তদন্তকারী সংস্থা, বাংলার পুলিশ, বাংলার সর্বসাধারণ মানুষ, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে, আদালত, কোর্ট, বিচারকেরা, এমনকি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ইলেকশন কমিশন, এরা সকলে ভাবুক যে বাংলার মানুষ কি ভয়ঙ্কর রাজত্বে রয়েছে। তবে স্যার, দুটো প্রশ্ন। এই যে অন্যান্য মানে আমাদের রাজ্য ছাড়া আরো 11টা রাজ্যে এসআইআর চলছে, বিহারে এসআইআর হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে সুস্থভাবে সে তো SIR মুশকিল হচ্ছে, মমতা ব্যানার্জির নাম হওয়া উচিত ছিল মানিনা ব্যানার্জি। ও সবকিছুতে বিরোধিতা করবে, নির্বাচন সব কিছুতেই বিরোধিতা করবে, প্রতিবাদ করবে। এটা হচ্ছে ওরা একটা স্বভাবগত একটা বিষয়। তো সুতরাং এটা সকলেই জানেন, সব জায়গাতে যেটা হবে বাংলায় তো সেটা হবে না যতদিন তৃণমূল আছে আর মমতা ব্যানার্জি আছে। কারণ উনি সবসময় এই নিজের জেদ এবং তেজ বজায় রাখতে বলে বাংলার অনেক ক্ষতি করে দিয়েছেন। এনর্মাস লস হ্যাজ অলরেডি বিন ডান। তো সুতরাং বাংলার মানুষকে এবার বুঝতে হবে নিজেদের স্বার্থে, পরিবারের স্বার্থে, নবপ্রজন্মের স্বার্থে, বাংলার ঐতিহ্য কৃষ্টির স্বার্থে, দেশের স্বার্থে, মানে ভারতবর্ষের স্বার্থে, ভারতীয় হিসাবে, শিক্ষার স্বার্থে, শিল্পের স্বার্থে, যে এই সরকার আর নয়, মমতা ব্যানার্জিকে আর নয়। 11ই ডিসেম্বর কাল, খুব সম্ভবত কাল এসআইআর কাজ সম্পূর্ণ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এখনো বিএলওদের ওপর অত্যাচার, তাণ্ডব চালানো হচ্ছে কাল খড়দায় বিএলওর বাড়িতে।
সেই তো পিএলওদের ওপর তাণ্ডব অত্যাচার চাপ কারা করছিল, কাদের জন্য এসব ঘটনা ঘটাচ্ছে এবং ঘটছে, এবং তারাই কিন্তু আবার চিৎকার করছে। তো সুতরাং এটা খুবই দুর্ভাগ্যজনক। তো প্লেনারি এনর্মাস পাওয়ার রয়েছে ইলেকশন কমিশনের, এবং ইলেকশন কমিশন যা যা করণীয় ত্রুটিমুক্ত নির্ভুল এসআইআর যে স্পিরিটে হওয়া উচিত সেই স্পিরিটেই ইলেকশন কমিশন করবেন বলে আমার দাবি এবং আশা। ধন্যবাদ।